80 বছর বয়সী বুড়ি হঠাৎ করে একদিন প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে যায়। আর সেদিন থেকে সবাই অপেক্ষা করতে শুরু করে কবে তিনি মারা যাবেন। তার ছেলেদেরও একই চিন্তা, মা মরে গেলে সম্পত্তি কখন ভাগাভাগি হবে। আর ঠিক সেই সময় এক ফান্ডের অফিসারের কাছ থেকে জানা যায় তাদের মা নাকি 160 ভরি স্বর্ণের মালিক। আর গত সপ্তাহে তিনি এই স্বর্ণগুলো তাদের কাছ থেকে নিয়ে এসেছেন। এখন সেগুলো কোথায় আছে তা একমাত্র তিনিই জানেন। আর এখান থেকে শুরু হয় তাদের উল্টো মাকে বাঁচানোর লড়াই। কে তাকে আগে সুস্থ করে তুলবে, এইরকম একটা মজার গল্প নিয়ে আজকে হাজির হয়েছি। তাই চলুন শুরু থেকেই শুরু করা যাক। গল্পের শুরুটা হয় মাধুরী নামের একটা ছোট্ট গ্রাম থেকে। সেখানে গ্রাম সম্পর্কে বলতে গেলে গ্রামের মানুষগুলো খুবই ভীতু প্রকৃতির। তারা সবসময় ভয়ের মধ্যে থাকে, কোনো বিপদ আপদ কিংবা উটকো ঝামেলা থেকে নয়, বরং পান্নু দাদির থেকে। ইনি হলেন সেই পান্নু দাদি, যার বয়স এবং শরীরের কন্ডিশন দেখলে মনে হবে উনি কি এমন যাকে দেখলে ভয় পেতে হবে। তার উত্তর গল্পের কিছুটা সামনেই লুকিয়ে আছে, তো দেখতে থাকুন। পান্নু দাদি খুব একটা বড় লোক না, কিন্তু তারপরেও তিনি গ্রামের একটা স্বনামধন্য পরিবারের মেয়ে হওয়ার কারণে গ্রামে তার একটা বড় অবস্থান আছে এবং এর পাশাপাশি তার একটা ব্যবসা আছে। তিনি গ্রামের মানুষদেরকে স্বর্ণ ধার দিয়ে থাকেন। এই কারণে প্রতিদিন সকালে পূজার পর সে ধার দেওয়া স্বর্ণ সুদ আদায় করতে বাড়ি বাড়ি বের হন। এখানে গ্রামবাসীদের ভয়, এ ব্যাপারে যে কেউ তার সুদ দিতে না পারলে কিংবা তা পরে দেবে জানালে পান্নু দাদি তার এমন অবস্থা করে ছাড়ে যা দেখলে আপনারা পুরোটাই অবাক হয়ে যাবেন। প্রতিদিনকার মতো আজকেও পান্নু দাদি সুদের টাকা তুলতে ঘর থেকে বের হলেন। তখন একটা ছোট্ট ছেলে সেটা দেখতে পেয়ে গ্রামবাসী দৌড়ে সতর্ক করতে শুরু করেন, এই পালাও পালাও, পান্নু দাদি টাকা নিতে আসছে। যেটা শুনে সকল গ্রামবাসী এতই ভয় পায় যে সবাই নিজেদের কাজকর্ম ছেড়ে হাঁড়িপত্র জিনিসপত্র রেখে সব ফেলে লুকিয়ে পড়ে। আশেপাশে এমন অবস্থা বিরাজ করে যেন গ্রামে ডাকাত পড়েছে। সেই সময় গ্রামের এক পাতিগুন্ডা ছুরি নিয়ে বের হয়েছিল, কেউ একজন ভয় দেখানোর জন্য। কিন্তু সেও যে পান্নু দাদির নাম শুনে নিজে দৌড়ে পালিয়ে যায়। ভাবেন একবার, কি ডিয়ারিং একটা দাদি। এই যে একদিন গ্রামের কসাইয়ের কাছে সুদের টাকা না পেয়ে তিনি তার দোকান থেকে পুরো একটা আস্ত খাসি তুলে নিয়ে আসেন এবং তার মেয়েকে দিয়ে রান্না করে ছোট ছোট বক্সে করে পুরো গ্রামবাসী গরিব মানুষদের মধ্যে ভাগ করে দিয়ে দেন। পান্নু দাদির ব্যবহারে কথাবার্তায় সবাই একটু আপসেট থাকলেও সে তার ভালো কাজ দিয়ে এগিয়ে থাকে। পান্নু দাদির পরিবার সম্পর্কে বলতে গেলে তার স্বামী তো অনেক আগে মারা গেছে। তার 3 জন ছেলে সন্তান আছে। তারা এক একজন এক এক গ্রামে বাস করে, কারণ 3 ছেলে বাবা মারা যাওয়ার পর সম্পত্তি ভাগাভাগি করতে চেয়েছিল, কিন্তু পান্নু দাদি সেটা হতে দেননি। বলেছেন নিজেরা উপার্জন করে সবকিছু নিজেদের তৈরি করে নাও, এগুলো আমার স্বামীর সম্পত্তি, তিনি আমার জন্য রেখে গেছেন, আমি কেন তোমাদেরকে এই সম্পত্তি দেব। তাই ছেলেরা তাকে ছেড়ে অন্য গ্রামে চলে গেছে। এক কথায় বলতে গেলে আসলে তার মধ্যে কোনো আলগা পিরিত কাজ করে না। তার একজন মেয়ে আছে, কয়েক বছর আগে তার বিয়ে হয়েছিল। সে সময় বিয়ের আগে ছেলেপক্ষ 25 ভরি স্বর্ণ দাবি করেছিল, কিন্তু পান্নু দাদি তাদেরকে 22 ভরি স্বর্ণ দিয়ে বিয়ে দিয়ে দেন। 3 ভরি স্বর্ণ দেওয়া বাকি ছিল, কিন্তু সেটা পান্নু দাদি আর দেননি। সে বাকি 3 ভরি স্বর্ণের জন্য তার মেয়ে ও মেয়ের জামাইয়ের মধ্যে প্রায় দিনে ঝামেলা হতো। তাদের ঝামেলা যেন শেষই হচ্ছে না। তাই শেষ পর্যন্ত মেয়েকে তার স্বামী ডিভোর্স দিয়ে দিয়েছিল। এরপর থেকে সে মায়ের বাড়িতে চলে আসে এবং একসাথে থাকতে শুরু করে। তার একটা ছেলেও আছে, মানে পান্নু দাদির নাতি কিংবা মেয়ে হলে কি হবে, পান্নু দাদি কাউকে ছাড়তেন না, সবসময় তাদেরকে কথা শোনাতেন। এই যে সে যখনই টিভি দেখতে বসে পান্নু দাদি টিভি বন্ধ করে দেন আর বলে, বিদ্যুতের বিল কি তোর বাপ দেবে। এর থেকে বুঝতেই পারছেন কিভাবে তিনি শুধু বাইরের মানুষ না, নিজের ঘরের মানুষদেরকেও ভয়ের মধ্যে রাখে। তেমনই একদিন সকালে যখন তার সুদের টাকা নিতে যাওয়ার কথা হয়, তখন দেখা যায় তিনি ঘর থেকে বের হচ্ছেন না। অনেক দেরি হওয়ার কারণে তার মেয়ে নিজের ছেলেকে বলে, নানিকে দেখে হয়তো কোনো সমস্যা হয়েছে কিনা। ঘড়িতে তখন 10টা বাজে। সচরাচর পান্নু দাদি টাকা তুলতে যেতে এত দেরি হতো না। মায়ের কথা মতো সেখানে গিয়ে সে জোরে চিৎকার করতে শুরু করে। সে আওয়াজ শুনে পুরো গ্রামবাসী মানুষ একত্রিত হয়ে যায়। সবাই এসে দেখে পান্নু দাদি বিছানা থেকে উঠতে পারছেন না, তার শরীর প্যারালাইজড হয়ে গেছে। শুধুমাত্র কিছু একটা বলার জন্য হাত নেড়ে নেড়ে যাচ্ছেন। পুরো গ্রামবাসী এটা দেখে দুঃখিত হওয়ার জায়গায় উল্টো খুশি হয়েছেন।
কারণ এখন থেকে পানু দাদি আর টাকা তুলতে যেতে পারবেন না। এখন সবাই তার মৃত্যুর অপেক্ষা করছে, সবাই নেচে নেচে উদযাপন করছে, কারণ কিছুদিনের ভিতরে হয়তো পানু দাদি দুনিয়া থেকে চলে যাবে আর গ্রামে শান্তি ফিরে আসবে। সেই সময় একটা বাচ্চা চিৎকার করে গ্রামের সবাইকে পানু দাদির অবস্থা জানাচ্ছে, যেটা শুনলে গ্রামের প্রতিটা মানুষই দেখা যায় শান্তির নিঃশ্বাস ত্যাগ করে এবং অদ্ভুত স্বস্তি অনুভব করছে। গল্পের এই পর্যায়ে আমরা একটা নতুন চরিত্রকে দেখতে পাই, যার নাম হলো রমেশ। রমেশ বিয়ে করতে চায়, তাই সে ঘটকের অফিসে এসেছে নিজের জন্য একটি মেয়ে খুঁজতে। এই করতে করতে তার বয়স বর্তমানে 40-এ পা দিয়েছে, কিন্তু এখনো বিয়ে করার মতো পাত্রী খুঁজে পায়নি। তো ঘটক তাকে বলে, আপনি তো কোনো কিশোরী মেয়ে পাবেন না এখন বিয়ে করার জন্য, কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই। পাশের গ্রামের একটি মেয়ে আছে যার 2বার বিয়ে হয়েছিল, এখন একটা জামাই আছে, কিন্তু অসুস্থ হওয়ার কিছুদিন পরে সে মারা যাবে। ও আপনাকে বিয়ে করার জন্য রাজি হবে হয়তো, কিন্তু এবার মেয়েটির শর্ত হলো তাকে বিয়ে করতে হলে 12 ভরি স্বর্ণ দিতে হবে। কিন্তু রমেশের কাছে সেই সময় মাত্র 2 ভরি স্বর্ণ ছিল। কিছুক্ষণ চিন্তা করার পর রমেশ বলে, ঠিক আছে, তাহলে এটাই ঠিক করুন, আমি 12 ভরি স্বর্ণের ব্যবস্থা করছি। ঠিক সেই সময় রমেশ জানতে পারে পানু দাদি প্যারালাইজড হয়ে গিয়েছে। এই কথা শুনে রমেশ তো চিন্তায় পড়ে যায়, কারণ সে ভেবেছিল বাকি 10 ভরি স্বর্ণ সে পানু দাদির কাছ থেকে ধার নেবে। তাই সে পানু দাদির চিকিৎসা করার জন্য ডাক্তারের কাছে নিয়ে যেতে চায়, আর এটা দেখে গ্রামবাসীরা তার উপর প্রচন্ড রেগে যায়, কারণ গ্রামবাসীরা চাচ্ছে যে কোনোভাবে হোক পানু দাদি যেন সুস্থ না হয়। সবাই তার স্বার্থ নিয়ে ব্যস্ত। গ্রামবাসীরা রমেশের উপর রেগে গিয়ে বলে, তুমি ডাক্তার কেন এনেছো? আমরা ওনার চিকিৎসা করতে দেব না। তারপরও রমেশ ডাক্তারকে দিয়ে চেক করায়। ডাক্তার তাকে দেখে বলেন, এনার হাতে আর অল্প কিছুক্ষণ ঘন্টা বেঁচে আছে, এরপর উনি আমাদের সবাইকে ছেড়ে চলে যাবেন। এ কথা শুনে পুরো গ্রামবাসী এত খুশি হয়ে যায় যে দেখে মনে হচ্ছিল তারা বিশ্বকাপ জিতে নিয়েছে। পুরো গ্রামের মানুষ পানু দাদি শেষকৃত্যের আয়োজন করতে শুরু করে, যেন আর কিছু ঘন্টার অপেক্ষা। সেই সময় পানু দাদির 3 ছেলে তাকে দেখার জন্য আসে, কিন্তু তাদের বোন তাদের চেহারা পর্যন্ত দেখতে আসে না, কারণ যেদিন তাদের বাবা মারা গিয়েছিলেন সেদিন তারা তার মায়ের জায়গার জমি ভাগ নিয়ে খুব খারাপ ব্যবহার করেছিলেন। সেদিন পানু দাদি তাদেরকে কিছু দেবে না বলে ঘর থেকে বের করে দিয়েছিলেন। পানু দাদির 3 ছেলের মধ্যে এক ছেলে বিয়ে বাড়িতে গানের অনুষ্ঠানের কাজ করে থাকে, আর তার দ্বিতীয় ছেলে অটো চালায়। এর কথা আর কি বলবো, মাটি থেকে 1 টাকা তুলতে গিয়ে 50 টাকা ড্রেনে ফেলে আসবে। তৃতীয় ছেলের একটি ফুলের দোকান আছে, দোকান তো খুলে বসে আছে, কিন্তু ফুলের মালা বানাতে পারে না, তাই দোকানে মাছি মারা ছাড়া তার আর কোনো কাজ নেই। তাদের এখানে আসার মূল কারণ তাদের মাকে দেখার জন্য না, বরং মা মারা গেলে যত সম্পত্তি আছে সেগুলো ভাগ করে নিতে। ছেলেরা এসেছে দেখে পানু দাদি ওইদিকে ইশারা, কিন্তু সে কি বলতে চাচ্ছে তা কেউ বুঝতে পারছে না। পরদিন কুমার নামের এক লোক পানু দাদির সাথে দেখা করতে আসে। তার ব্যবহার এবং আচরণ দেখে মনে হচ্ছিল সে পানু দাদিকে খুবই সম্মান করে। এটা দেখে সেখানে থাকা সকল গ্রামবাসী অবাক হয়ে যায়, এই মানুষটা আবার কে, পানু দাদিকে এভাবে সম্মান করছে। কুমার তখন পানু দাদিকে দেখে চলে যাচ্ছিল। রমেশ তাকে জিজ্ঞেস করে, আপনি কে আর পানু দাদিকে কিভাবে চেনেন? কেন আর পানু দাদিকে কিভাবে চেনেন? কেনই বা তাকে এত সম্মান দিচ্ছেন? আমার জানা মতে এই পৃথিবীর কোনো ব্যক্তি তাকে দেখতে পারার কথা না। কুমার তখন বলে, পানু দাদি স্বর্ণের চিট ফান্ড আমার কাছে জমা রাখতো, সে ফান্ডে মোট 160 ভরি স্বর্ণ ছিল। গত সপ্তাহে তিনি সবগুলো স্বর্ণ আমার কাছ থেকে বাসায় নিয়ে এসেছিলেন। যার কাছে 160 ভরি স্বর্ণ আছে তাকে তো সম্মান করতে হয়, তাই না? এ কথা শুনে রমেশ তো পুরাই অবাক হয়ে যায়। একটু সময় নষ্ট না করে রমেশ পানু দাদির 3 ছেলেকে 160 ভরি স্বর্ণের কথা বলে দেয়। পানু দাদির 3 ছেলে তো এসব শুনে হতবাক হয়ে যায়, আর তারা বলতে লাগে, মা কোথায় এতগুলো স্বর্ণ লুকিয়ে রেখেছে সেটা সম্পর্কে তো আমরা কিছুই জানি না। স্বর্ণগুলো এখন আমাদেরই খুঁজে বের করতে হবে, কেননা এর অবস্থান তার মা কোনোভাবে বলতে পারবে না স্বর্ণ কোথায় রেখেছে। আর স্বর্ণ খুঁজে বের করতে না পারলে তাদের বোন সব পেয়ে যাবে সেগুলো, আর তার জীবিত থাকতে যদি সেগুলো খুঁজে বের করতে না পারে তাহলে তার বোনই এসব সব পেয়ে যাবে। আর এদিকে পানু দাদির মেয়ের জামাই নাচতে নাচতে এখানে এসে পৌঁছায়। সে আজ অনেক খুশি, কারণ সে জানতে পেরেছে পানু দাদি প্যারালাইজড হয়ে গেছে আর খুব শীঘ্রই মারা যাবে। তিনি মারা গেলে সম্পত্তির ভাগাভাগি হলে সে তার পাওনা 3 ভরি স্বর্ণ পেয়ে যাবে। রমেশ আর পানু দাদির ছেলেরা বুদ্ধি করে যে স্বর্ণের কথা কাউকে জানতে দেওয়া যাবে না,
তারা নিজেরা এই স্বর্ণ খুঁজে বের করে নিজেদের মধ্যে ভাগ করে নেবে। আর যদি কেউ এই স্বর্ণের কথা জানতে পারে তাহলে তাদের পথে তারা বাধা হয়ে দাঁড়াতে পারে। সুযোগ বুঝে তারা 4 জন মিলে পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও কোনো কিছুর হদিস পাওয়া যায় না। এক পর্যায়ে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে তারা পান্নু দাদির কাছে চলে আসে। পান্নু দাদি আবার ওইদিকে ইশারা করে, তাদের মনে হয় স্বর্ণ সেখানেই আছে, তাই তারা সেদিকে গিয়ে খোঁজাখুঁজি করতে শুরু করে, কিন্তু কিছু পুরনো জিনিসপত্র ছাড়া আর কিছুই পাওয়া যায় না। তারপর রমেশ পান্নু দাদির 3 ছেলেকে বলে, আমার একজন পরিচিত লোক আছে যে তোমাদের মায়ের ইশারার কথা বুঝতে পারবে, আর আমরা জানতে পারবো স্বর্ণ কোথায় আছে। তোমরা যদি চাও আমি ডাক্তারের ছদ্মবেশে তাকে আনতে পারি, কিন্তু শর্ত একটাই, আমাকে 12 ভরি স্বর্ণ দিতে হবে যাতে আমি বিয়ে করতে পারি। তখন তার 3 ভাই তার দেওয়া শর্ত রাজি হয়ে যায়। এদিকে পান্নু দাদির 3 ছেলের বউ নিজেদের স্বামীদেরকে সন্দেহ করতে শুরু করে। তারা একসাথে সারাক্ষণ কি এত আলোচনা করছে এই নিয়ে 3 ভাইকে তাদের বউয়েরা প্রশ্ন করলে তারা তাদের বউকে বলে দেয় যে মায়ের কাছে 160 ভরি স্বর্ণ আছে, সেগুলো কোথায় রেখেছে সেটা মা ছাড়া কেউ কিছুই জানে না, তাই আমাদের মাকে সুস্থ করে তার কাছে থাকা স্বর্ণের খোঁজ নিতে হবে। এগুলো জানার পর তাদের বউয়েরা তাদের নিজেদের স্বর্ণ স্বামীদেরকে দিয়ে দেয়, যাতে করে সেগুলো বিক্রি করে হলেও তাদের শাশুড়ি চিকিৎসা করাতে পারে। এদিকে পান্নু দাদির 3 ছেলে আর রমেশ মিলে একজনকে নিয়ে আসে। সে ইশারার কথা বুঝতে পারে। তিনি তার ইশারা দেখে বলেন পান্নু দাদি কিছু একটা এনেছিলেন বাসায়, তার 3 ছেলেদের মধ্যে ভাগ করে দেবেন বলে। তখনই 3 ছেলে জিজ্ঞেস করে ওঠে সেগুলো কোথায়। এই জবাব দেওয়ার আগে পান্নু দাদি অজ্ঞান হয়ে যায়, আর এটা দেখে তার ছেলেরা তাকে হাসপাতালে নিয়ে যায়। যেভাবেই হোক না কেন তার জ্ঞান ফেরাতে হবে। ভাবলে একটু অবাকই লাগছে, কিছু ঘন্টা আগে যার মৃত্যুর জন্য সবাই অপেক্ষা করছিল, এখন তাকে বাঁচানোর জন্য সবাই কত কষ্ট করছে। সবই আসলে টাকার খেলা। আসলে স্বার্থের জন্য মানুষ কত কিছুই না করতে পারে। হাসপাতালে পান্নু দাদিকে ভর্তি করানোর পরে 50,000 টাকা বিল আসে। ছেলেরা তখন তাদের বইয়ের দেওয়া স্বর্ণ বিক্রি করে সে টাকাগুলো কাউন্টারে জমা দেয়। ভর্তি করার পর থেকে ডাক্তারেরা একটার পর একটা পরীক্ষা দিতেই থাকে। প্রতিটা পরীক্ষার জন্য বেশ অনেকগুলো টাকা জমা দিতে হচ্ছিল। 3 ছেলে হাসপাতালে মায়ের সাথে থেকে তার সেবা যত্ন করছিল, আর তাদের বউয়েরা বাড়িতে পান্নু দাদির মেয়ের ওপর নজরদারি করছিল। মেয়েটা স্বর্ণ কোথায় রেখেছে এ সম্পর্কে কিছু জানে কিনা, তার মা তাকে কিছু বলে গিয়েছে কিনা সেটা জানার জন্য চেষ্টা করছিল, কিন্তু তাকে দেখে মনে হচ্ছিল সে এই বিষয়ে কিছুই জানে না। এদিকে পান্নু দাদি মেয়ের জামাই এই ভেবে চিন্তায় পড়ে যায় যে হঠাৎ কি এমন হয়ে গেল যে 3 ভাই মায়ের জন্য এত ভালোবাসা দেখাচ্ছে, যেই মা তাদেরকে ঘর থেকে বের করে দিয়েছিল। তার জন্য তারা এত টাকা খরচ করছে। এর উত্তর জানতে সে রমেশকে ধরে আর জিজ্ঞেস করে বলে কি হয়েছে, ব্যাপার সবাই মিলে কি প্ল্যান করছিল। রমেশ প্রথমে তো কোনো কিছু বলতে চায় না, কিন্তু পরবর্তী তাকে ভয় দেখানো হলে সে ভয় পেয়ে 160 ভরি স্বর্ণের কথা বলে দেয়। এই কথা শোনার পর মেয়ের জামাই তো আকাশ থেকে পড়ে আর মনে মনে প্ল্যান করে তোমরা ওনার চিকিৎসা করার আর ওনার মেয়েকে আমার ঘরে পুনরায় ফিরিয়ে নিয়ে এসে সব স্বর্ণের মালিক হয়ে যাব আমি। এরপর সে রমেশকে পুলিশের কাছে সব জানিয়ে দেওয়ার ভয় দেখিয়ে বলে তুই আমাকে হাসপাতাল থেকে সব খবর নিয়ে এসে দিবি। তখন রমেশ ভয়ে তার কথায় রাজি হয়ে যায়। এভাবে আরো একটা দিন কেটে যায়। 3 ভাই ডাক্তারকে জিজ্ঞেস করে তাদের মায়ের শারীরিক অবস্থা এখন কেমন। ডাক্তার তখন ইংরেজিতে বলে হার কন্ডিশন ইজ ক্রিটিক্যাল নাও। পান্নু দাদির এক ছেলে 8ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছে, তাই ডাক্তার কি বলেছে সে বোঝার চেষ্টা করে, কিন্তু মাথা মুন্ডু কিছুই বুঝতে পারে না। আর বাকি 2 ভাই যখন ডাক্তার কি বলেছে বলে জিজ্ঞেস করে সে মা ঠিক আছে এই কথা বলে যাবে। এদিকে তারা বেশি রিল্যাক্সে ঘোরাঘুরি করতে শুরু করে। কিছুক্ষণ পর সব নার্স ডাক্তাররা পান্নু দাদি রুমের দিকে ছোটাছুটি করতে শুরু করে। তখন বাকি 2 ভাই ডাক্তারকে জিজ্ঞেস করে কি হয়েছে। ডাক্তার তখন বলে আপনাদেরকে তো আগেই বলেছিলাম ওনার অবস্থা ভালো না, তারপর আপনারা তো আর দেখাশোনা করেননি, এখন হয়তো উনি আর বাঁচবেনই না। এই কথা শুনে বাকি 2 ভাই সে ভাইকে মারতে শুরু করে আর বলতে লাগে কেন বলিসনি এই কথা, আমরা এত কষ্ট করে মাকে এত বড় হাসপাতালে এনেছি, আমাদের বইয়ের স্বর্ণ বিক্রি করে দিয়ে কোনো স্বর্ণ টাকা কিছুই পাবো না। সেই সময় সে এই কথাগুলো শুনে রেগে চলে যায়। হাসপাতালে বাইরে এসে দেখতে পায় কিছু মানুষ এখন অ্যাম্বুলেন্সের ড্রাইভারের সাথে ঝগড়া করছে। সে অ্যাম্বুলেন্স ভেতরে তাকে দেখে একজন বৃদ্ধ মহিলা অসুস্থ হয়ে পড়ে আছে
মহিলার পরিবারের লোকজন তাকে বলে, দেখুন আমাদের মা খুবই অসুস্থ, তার অবস্থা খুবই খারাপ, কিন্তু ড্রাইভার আমাদের কথা শুনছে না, কতক্ষণ ধরে বলছি অ্যাম্বুলেন্স ছাড়ার জন্য ছাড়ছে না। সে রেগে ড্রাইভারকে বলে, ওদের কথা শুনছো না কেন? তুমি যদি ওদের কথা না শোনো তাহলে আমি পুলিশ ডাকবো। ড্রাইভার তখন চটে গিয়ে বুড়ি মহিলার অক্সিজেন মাস্ক খুলে দেয় আর মহিলার সাথে সাথেই মারা যায়। এটা দেখে সে হতবাক হয়ে যায় আর ড্রাইভারকে প্রশ্ন করে, এটা তুমি কি করলে? তখন ড্রাইভার উত্তর দিয়ে বলে, ওনার অবস্থা খুব খারাপ ছিল, ডাক্তার বলেছেন উনি আর বাঁচবে না, কিন্তু ওনার পরিবারের মানুষ ওনাকে বাসায় নিয়ে যেতে চাচ্ছিল না। ওরা রাস্তায় ওনাকে মেরে ফেলার প্ল্যান করছিল, যেটা আমি শুনে নিয়েছিলাম। সেটা এখন তোমার কারণে সম্পূর্ণ হয়ে গেল। এমনিতেও তো ওনার পরিবার ওনাকে মেরে ফেলতো। এই কথা শুনে সে তখন আফসোস করে ওঠে। সে তখন সেই পরিবারের জায়গায় নিজেকে রেখে দেয় আর মনে মনে ভাবে, আমিও তো নিজের স্বার্থের জন্য আমার মায়ের চিকিৎসা করাচ্ছি, তা না হলে আমরা তো আমার মায়ের কোনো চিন্তাই নেই। এখন তার মনে একটু অনুশোচনা কাজ করে। সাথে সাথে সে হসপিটালে ফিরে আসে। তখন সে দেখে তার বাকি দুই ভাই ডাক্তারের সাথে কথা বলছিল। তারা ডাক্তারকে জানায়, আমাদের আর আমার মায়ের চিকিৎসার খরচ বহন করতে পারবো না, আপনি আমার মাকে ডিসচার্জ করে দিন। ডাক্তার তখন বলে, উপরওয়ালার কৃপা একটি চমৎকার ঘটনা ঘটে গেছে, আপনাদের মা একটু রিকভার হচ্ছে। এটা তো সহজে হয় না, এখন ওনার একটা অপারেশন করতে হবে, সেটা করলে আপনার মা সুস্থ হয়ে যাবে। আর এই অপারেশন করতে 4 লক্ষ টাকা প্রয়োজন। 4 লক্ষ টাকার কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তারা বলে তাদের কাছে তো এত টাকা অবশিষ্ট নেই, তারা এখন কি করবে? তখন সেই ভাই বলে ওঠে যে করে হোক না কেন মায়ের অপারেশন করাতেই হয়। রামেশ তখন পান্নুদাদির মেয়ের জামাইকে ফোন করে সব কথা বলে দেয়। রামেশ বলে, পান্নুদাদির 3 ছেলে ওনার অপারেশন করাচ্ছে, সে অপারেশন করলে উনি সুস্থ হয়ে যাবেন। এবার উনি সুস্থ হয়ে গেলে স্বর্ণ নিজের ছেলেদের দিয়ে দেবে। এ কথা শুনে মেয়ের জামাই একটা প্ল্যান করে আর রামেশকে বলে, ঠিক আছে, অপারেশনে 4 লক্ষ টাকা আমি দেব তোমাকে, তুমি সে টাকা ওদের 3 ভাইকে দেবে। শাশুড়ি যখন সুস্থ হয়ে যাবে তখন তোমাকে স্বর্ণ দেবে, তুমি তখন সেই স্বর্ণ আমাকে দিয়ে দেবে। রামেশ তখন 4 লক্ষ টাকা নিয়ে পান্নুদাদির 3 ছেলেকে দেয় আর তাদেরকে বলে, এগুলো আমি আমার বিবাহের জন্য রেখেছিলাম, তোমাদের বিপদে এই টাকা আমি তোমাদের সাহায্য করেছি, পরে না হয় আমাকে স্বর্ণ দিও সেখান থেকে। ছেলেরা তার কথায় রাজি হয়ে যায়। এরপর টাকাগুলো নিয়ে অপারেশনের জন্য জমা দেয়। পরদিন সকাল 10টায় অপারেশনের কথা হয়। এদিকে তার 3 ছেলে আর ছেলের বউয়েরা প্রার্থনা করতে শুরু করে যাতে পান্নুদাদি সুস্থ হয়ে যায়। সুস্থ হয়ে তাদেরকে স্বর্ণগুলো দিয়ে দেয়। পান্নুদাদি ছেলের বউয়েরা রাতের বেলায় যখন বসেছিল, হঠাৎ তার মেয়েকে জিজ্ঞেস করে, তোমার মা হাসপাতালে জীবন মৃত্যুর সাথে লড়াই করছে, তুমি এখানে কান্না করার জায়গায় মানুষের কাপড় সেলাই করছো, তোমার মায়ের শরীর খারাপ হয়েছে কি? তোমার কিছুই আসে যায় না। একথা শুনে পান্নুদাদির মেয়ের চোখে পানি চলে আসে। সে তখন বলে, আমার মা আমাকে কখনো বিপদের সময় হেরে যেতে শিখায়নি। আমার বাবার মৃত্যুর পরপরই আমার ভাইয়েরা সম্পত্তির ভাগাভাগি করতে চেয়েছিল, কিন্তু আমার মা তা হতে দেয়নি। এ কারণে না যে আমার মা তাদেরকে ভালোবাসে না, মা চেয়েছিল তারা যাতে তাদের পরিশ্রম করে নিজের অর্থ উপার্জন করুক, কিন্তু তারা সেটা বোঝেনি, বরং মাকে ছেড়ে চলে গেছে। আমার স্বামী 3 ভরি স্বর্ণের জন্য আমাকে আমার মায়ের কাছে রেখে চলে গেছে। মানুষ মনে করে আমার মা আমাকে রান্না করার ঘরের কাজ করার জন্য এখানে রেখেছে, আসলে কিন্তু তা না। একজন মহিলা কিভাবে সাহসের সাথে বাঁচতে পারে সেটা আমার মা আমাকে শেখাচ্ছিল। উনি চেয়েছিল আমি যাতে কারো উপর বোঝা না হই, পড়ালেখা শেষ করে নিজের পায়ে দাঁড়াই। উনি যদি পারতো না ছেলের বউদেরকে পড়াশোনা করাতো, যাতে কোনো মেয়েকে অন্যের উপর নির্ভরশীল না হতে হয়। পরদিন সকালে পান্নুদাদির অপারেশন রুমে নিয়ে যাওয়া হয়। সবাই তার সুস্থতার জন্য দোয়া করছিল আর তার অপারেশন সাকসেসফুল হয় আর সবার মন খুশিতে ভরে ওঠে, আনন্দে সবাই লাফিয়ে ওঠে। কিছুক্ষণ পর তাকে বেডে ট্রান্সফার করা হলে 3 ছেলে দেখতে রুমের ভেতরে যায়, কারণ তিনি আগের থেকে এখন সুস্থ আছেন। আবার তার একটাই চিন্তা করেন যে মায়ের সব মনে আছে কিনা, অপারেশনের কারণে মায়ের স্মৃতিশক্তি চলে গেল কিনা, কিন্তু তার সবকিছুই মনে আছে। তাদেরকে দেখে তিনি চিনে ফেলেন। তারা তখন মাকে জিজ্ঞেস করে, মা তুমি যখন অসুস্থ ছিলে তখন বারবার কিসের ইশারা করেছিলে? তখন পান্নুদাদি বলে, তোমরা যখন আমাকে অন্য রুমে নিয়ে যাচ্ছিলে তখন আমার রুমের পাখাটা চলছিল, আমি পাখাটা বন্ধ করতে ইশারা দিচ্ছিলাম,
কারণ পাখাটা চলে বিদ্যুৎ বিল বেশি আসবে। এই কথা শুনে তো তিন ছেলে পুরাই হতভম্ব হয়ে যায়। একটা মানুষ মরে যাচ্ছে তখনও সে বিদ্যুৎ বিল নিয়ে চিন্তা করছে। তারপর তারা মাকে প্রশ্ন করে, মা তুমি যে 160 ভরি স্বর্ণ রেখেছো সেগুলো তুমি কোথায় রেখেছো? আর প্রতি রোববার বাসে করে তুমি কোথায় যাও? আমরা তোমার চিকিৎসার জন্য টাকা ধার করেছি, এখন সে টাকা আমাদের পরিশোধ করতে হবে। পানু দাদি তখন অবাক হয়ে বলে, কিসের স্বর্ণ? আমার কাছে তো স্বর্ণ নেই। আর আমি যদি 160 ভরি স্বর্ণ থাকতো তাহলে আমি কি এরকম জীবনযাপন করতাম নাকি? ছেলেরা তখন তাকে জিজ্ঞেস করে, তাহলে তুমি প্রতি রবিবার কোথায় যাও? পানু দাদি বলে, সেদিন আমার জন্য সবচেয়ে প্রিয় দিন, কারণ সেদিন আমি নিজেকে সময় দেই। বিভিন্ন গ্রামের মেলাতে ঘোরাঘুরি করি, সিনেমা দেখি। এই কথা শুনে তিন ছেলে হতবাক হয়ে যায় আর তারা জিজ্ঞেস করে, তাহলে কুমার কেন বলছিল আপনার কাছে 160 ভরি স্বর্ণ আছে? পানু দাদি তখন অবাক হয়ে যায় আর বলে, কুমার আবার কে? এই নামের কাউকেই আমি চিনি না। তখন তারা জানতে পারে কুমার হলো একজন পাগল। সবার সামনে সে খেয়ে উল্টাপাল্টা কথা বলছিল। তিন ছেলে মেয়ের জামাই আর রামেশ মিলে যে স্বর্ণের জন্য পানু দাদিকে বাঁচালো, সেই স্বর্ণ আদতে ওনার কাছে নেই। আসলে সে স্বর্ণের কোনো অস্তিত্বই নেই। পাগল কিনা বলেছে তার ভিত্তিতে তারা এত দূর দৌড়াদৌড়ি করেছে। এর 2 দিনের মধ্যে পানু দাদি সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে। গ্রামের সবাই তাকে সে আগের মতো দম্ভ দেখে চিন্তা করছিল যে এই বুড়ি তো মরে যাচ্ছিল, এখন আবার সুস্থ হয়ে আসলো। বাড়িতে আসার পর দাদি তার 3 ছেলের বউকে আর মেয়েকে ডাকে, আর সেখানে হয়ে যায় সব থেকে বড় চমৎকার। তিনি যে খাটে বসে থাকতেন সে খাটের হাত ঘোরালে সেখানে একটি গুপ্ত চাবি বেরিয়ে আসে, আর সে চাবি দিয়ে সে যখন লুকোনো ড্রয়ার খুলে তার চোখ কপালে উঠে যায়। পান্নু দাদির এত বছরের জমানো সম্পদ 30 ভরি স্বর্ণ। পান্নু দাদি তাদেরকে বলে, যখন আমি এই ঘরে এসেছিলাম তখন আমার কাছে খুব কম স্বর্ণ ছিল, কিন্তু আমি পরিশ্রম করে আস্তে আস্তে স্বর্ণ জমিয়েছি। একটা মেয়ে পারে লক্ষ্মীর মতো সবকিছু সামলে রাখতে, এর জন্য মেয়েদের ঘরের লক্ষ্মী বলা হয়। ছেলেদের কাছে ইনকাম করার শক্তি থাকলে সবকিছু সামলানোর শক্তি থাকে না। মেয়েদের বুদ্ধি এতটাই টাকা পয়সা স্বর্ণ এগুলো সামনে রাখতে পারে। তারপর দাদি বলে, আমি আমার এই স্বর্ণ তোমাদের 4 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেব। আমার ছেলেরা যদি লোভের বসে আমাকে চিকিৎসা করিয়েছে, কিন্তু তারপরও তো করিয়েছে তাই না? আর এই স্বর্ণের ওপর তো তাদেরও হক আছে। এরপর সে তাদের মেয়েদেরকে বলে, শোনো, 3 ভরি স্বর্ণের জন্য তোমার স্বামী তোমাকে ছেড়ে চলে গিয়েছিল। সে একজন লোভী মানুষ, আর তুমি তাকে ছেড়ে দাও আর আমি তোমাকে অন্য জায়গায় বিয়ে দেব। তখন তার মেয়ে বলে, আমার ছেলে যদি রাজি থাকে তাহলে আমি অন্য জায়গায় বিয়ে করব। পান্নু দাদি রামেশের সাথে তার মেয়ের বিয়ে ঠিক করে, কারণ সে এত ভালো মানুষ। এর আগে ধুমধাম করে তাদের বিয়ে দিয়ে দেয়, আর এইসবের ফাঁকে পড়ে তার আগের জামাইয়ের 4 লক্ষ টাকা চলে গেল। এরপর থেকে পান্নু দাদি 3 ছেলে ও বউ নিয়ে খুশিতে মিলেমিশে বসবাস করতে শুরু করে। গল্পটা কিন্তু বেশ মজার ছিল। তো বন্ধুরা, কেমন লেগেছে আজকে আপনাদের এই গল্প অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এইরকম সুন্দর সুন্দর গল্প পেতে সিনে উইথ নুসরাতের সাথেই থাকবেন। ধন্যবাদ।